রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের ভবিষ্যতের ভার। গল্পটি 3টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। সেকেন্ড পণ্ডিত মশাইয়ের বয়স অনেক হয়েছে, 60-এর চেয়ে 70-এর কাছাকাছি। দড়ির মতো পাখানো লম্বা দেহটি সামনের দিকে একটু নুয়ে পড়েছে। আজকাল গোঁফ চুল সবই পেকেছে। চোখ বুজিয়ে সামনের দিকে একটু ঝুঁকে বললেন, আপনাকে নিয়ে এই 15 জন হেডমাস্টারকে আসতে যেতে দেখলাম। আজকের কথা তো নয়, এই স্কুল সবে তখন আরম্ভ হলো। 10 আনির বড় কর্তা তখন বেঁচে, ভারী ভালো লোক ছিলেন। সেক্রেটারি তখন অনাথবাবু কিনা, তাকে ডেকে বললেন, আমার এই বাড়িটা তো পড়েই থাকে, এর 2টো ঘরে তোমাদের স্কুল হয় না? হ্যাঁ, সেই বড় বড় 2টো ঘর নিয়েই স্কুল আরম্ভ হলো। সে কি আজকের কথা? এই 41 বছর হলো। চোখ বুজিয়ে শীর্ণ মাথাটি একটু নুইয়ে একধারে কাত করে কথা বলা পণ্ডিত মশাইয়ের অভ্যেস। মুখখানা যৌবনে কীরকম ছিল এখন দেখে কিছুতেই কল্পনা করা যায় না। একজন লোকের যৌবন ছিল বলে কিছুতেই বিশ্বাস হয় না। তারা যেভাবে জীবন আরম্ভ করে শেষ যেন তেমনই করেই করে। দেহে বা মুখে অতিরিক্ত মাংস পণ্ডিত মশাইয়ের এক রত্তিও নেই, কোনো কালে ছিলও না বোধ হয়। তাহলে চামড়া শিথিল হয়ে 2-একটা আরও রেখা মুখে দেখা যেত বোধ হয়। প্রথম দেখলে মনে হয় সে মুখ সদা প্রসন্ন। বিশেষ লক্ষ্য করলে বোঝা যায় সে প্রসন্নতা মনের নয়, মুখের মাংসপেশির মাত্র। পণ্ডিত মশাই বলে যাচ্ছিলেন, গভর্নমেন্টের স্কুল বলে এতদিন কবে পেনশন পাবার কথা। স্কুল ঠাঁই নাড়া হলোই তো 6 বার। কথা কইতে কইতে পণ্ডিত মশাইয়ের টিকেটা নিভে এসেছিল। চোখ চেয়ে তিনি তাতে ফু দিতে শুরু করলেন। টিফিনের সময় মাস্টারদের বিশ্রাম করবার ঘরে বসে কথা হচ্ছিল। ঘরটি শুধু মাস্টারদের। বিশ্রামের যতটা হোক বা না হোক শয়ন আহারাদির বটে। ছোট ছোট বেঞ্চি জুড়ে এক পাশে সেকেন্ড পণ্ডিত, অন্য পাশে 4th পণ্ডিত মশাই শোবার ব্যবস্থা করা হয়েছে। ছেলেদের জল খাবার কলসিটাও ঘরের এক কোণে থাকে। আজ বাইরে রোদে শুকোতে দেওয়া হয়েছে। বহুদিন বাসি জল না ফেলা ও কেউ তদারক না করায় নাকি এত বেশি পোকা হয়েছিল যে ধমক দিয়েও ছেলেদের জলে পোকা হবার নালিশ বন্ধ করা যায়নি। অবশেষে কাল থেকে কলসিটাকে রোদে দেওয়া হচ্ছে। ঘরের এক দেয়াল থেকে আর এক দেয়াল পর্যন্ত পেরেক পুঁতে দড়ি টানানো। তাতে পণ্ডিত মশাইদের কয়টি ময়লা ছেঁড়া কাপড় জামা ঝুলছে। সংখ্যায় সেগুলি অত্যন্ত কম। তাদের নতুন বলে ভ্রম করবারও উপায় নেই। সেকেন্ড পণ্ডিত মশাই বাইরে কোনো ছাত্রের বাড়ি পড়িয়ে খেয়ে আসেন। 4th পণ্ডিত মশাইয়ের খাবার ব্যবস্থাটা এখানেই হয়। এক কোণে লোহার একটা তোলা উনুন, কটা অত্যন্ত নোংরা কলঙ্ক পড়া পেতলের থালা বাটি বাসন ও গোটা কতক তরকারির খোসা পড়ে আছে। ঘরের সিমেন্ট অধিকাংশ জায়গায় উঠে গেছে। জঞ্জাল ও ধুলো নির্বিঘ্নে বহুদিন ধরে সেখানে বৃদ্ধি পাচ্ছে নিরাপদ আশ্রয়। তাদের সে আশ্রয় থেকে বঞ্চিত হবার সম্ভাবনা সম্প্রতি আছে বলে মনে হয় না। 4th পণ্ডিত মশাইয়ের রান্নার দৌলতে একধারে দেয়াল, কড়িকাঠ ও ছাদ ধোঁয়ার কালিতে স্থায়ীভাবে রঞ্জিত। অন্যান্য অংশে কালি না থাকলেও ঝুলের অভাব নেই। জোড়া বেঞ্চির একধারে বিছানাটি গুটিয়ে রেখে 4th পণ্ডিত মশাই কাপড় সেলাই করছিলেন। বিশেষ কাউকে উদ্দেশ্য না করেই বললেন, কাপড়ের দরটা তবু কিছু নেবেছে, কি বলেন? কেউ কিছুই বলল না। 4th পণ্ডিত মশাই উত্তরের অপেক্ষা মাত্র না করে সেলাই করে চললেন। লোকটিকে সবাই একটু অবজ্ঞার দৃষ্টিতে দেখে, এমনকি নিরীহ সেকেন্ড পণ্ডিত মশাই পর্যন্ত। চেহারাটি তার ভক্তি বা সসম্ভ্রম উদ্রেক করবার মতো নয় বটে। মাথায় খাটো চৌকোনো দেহটি
মাথা থেকে পা পর্যন্ত আগাগোড়া কালো কালো বড় বড় লোমে আচ্ছন্ন, মুখে খোঁচা খোঁচা সুবৃহৎ গোঁফদাড়ির জঙ্গল। এই লোমশ কদাকার দেহটি তিনি আবার সর্বদা অনাবৃতই রাখেন। ধুতি ছাড়া আর কিছু তার গায়ে কদাচিৎ দেখা যায়। ক্লাসে পড়াবার সময় একজোড়া খড়ম পায়ে থাকে বটে, কথা বেশি তাকে বলতে শোনা যায় না, কিন্তু যে কটি কথা কন তার অধিকাংশই অপ্রাসঙ্গিক ও উদ্দেশ্যহীন। কথা বলার পর নিজেই বোধহয় নিজের নির্বুদ্ধিতায় লজ্জিত হন। কথাটা যেন তিনি বলেননি এমনই ভাব দেখাবার চেষ্টা করেন তখন। লোকটির মুখে একটা সশঙ্ক দীনতার গভীর ছায়া আছে, নিজের ও পরের কাছে সর্বদাই যেন তিনি কি লাঞ্ছনা আশঙ্কা করছেন। টিকে বেশ ধরে উঠেছিল। প্রস্তুত কলকেটি হুকোর মাথায় চড়িয়ে এগিয়ে দিয়ে সেকেন্ড পণ্ডিত মশাই বললেন, নিন মশাই। বললাম, মাপ করবেন। হেড পণ্ডিত মশাই পেছনে এসে দাঁড়িয়েছিলেন। হাত বাড়িয়ে হুকোটা নিয়ে বললেন, তামাক খান না? ওই সিগারেটগুলো খান তো? ওগুলোর কাগজ যে মশাই থুতু দিয়ে জোরে তা জানেন? সদ্য ওই মেমমাগিদের থুতু। ঘৃণায় এক ধাবড়া থুতু পণ্ডিত মশাই ঘরের দেয়ালেই ফেললেন। তারপর হুকোর খোলটি ডান হাতের কর্কশ চেটো দিয়ে মুছে একটি টান দিয়ে ধোয়া ছেড়ে বললেন, পায়েস ছেড়ে আমানি। পণ্ডিত মশাই সকল দিক দিয়ে আদর্শ স্কুলের পণ্ডিত, কোনো খুঁত নেই। বয়স তার 40-এর কিছু বেশি হবে হয়তো, কিন্তু মনের বয়স তার নিরূপণ করা কঠিন। সে মন তিনি উত্তরাধিকার সূত্রে কোনো বৃদ্ধ প্রপিতামহের সংকীর্ণ জগৎ থেকে বহন করে এনেছেন। পরম শ্রদ্ধার সঙ্গে তিনি সে মনের সমস্ত সংস্কার ও দম্ভস্ফীত অন্ধতাকে লালন করেন, যে বর্তমান পদে পদে তার জগতের সব কিছুর মূল্য পালট করে দিচ্ছে। তার ভালো মন্দ সব কিছুকে নির্বিচারে দাঁত খিঁচুনেই তার একমাত্র সুখ। রক্তহীন শীর্ণ চেহারা, দীর্ঘকালের অজীর্ণ রোগ ও এই বিদ্বেষ মিলে মুখে একটা স্থায়ী বিরক্তির ছাপ এঁকে দিয়েছে। জুতো পায়ে দেন না, জামা গায়ে দেন না, উর্নি ও চাদর সম্বল। মোট কথা, কঠোরভাবে তিনি ব্রাহ্মণের সমস্ত কর্তব্য পালন করেন এবং সেজন্য তার অহংকারী সীমা নেই। হুক হয়ে আরও দুটো টান দিয়ে বললেন, তার চেয়ে বিড়ি ভালো, ও লেচ্ছের থুতু খাওয়ার চেয়ে ভালো। এ লট ইউ নো। সেকেন্ড মাস্টার মশাই পা ফাঁক করে দাঁড়িয়ে সিগারেট সমেত ঠোঁট দুটি একপাশে ফাঁক করে বললেন, কি জানেন সিগারেটের? হ্যাভ ইউ এনি আইডিয়া? কলে মিনিটে হাজার হাজার তৈরি হয়ে আসছে, আনটাচড বাই হ্যান্ড। এ কি আপনার নোংরা হাতে গুড় আর তামাক পাতা চটকানো? সেকেন্ড মাস্টার মশাইয়ের বয়স অল্প, যেমন বেটে তেমনি রোগা, ভাঙা গালে ও বসা চোখে ঠুলির মতো বড় গগল চশমাটা অত্যন্ত বিসদৃশ দেখায়। পা ফাঁক করে হাত পেছনে দিয়ে দাঁড়ালে ঠিক মর্কট বলে ভ্রম হয়, কিন্তু তার পৃথিবীর যাবতীয় বিষয়ে জ্ঞান নাকি অসীম, এবং সে জ্ঞানের পরিচয় তিনি সুযোগ পেলে কখনো দিতে ছাড়েন না। হেড পণ্ডিত মশাই চটে গিয়েছিলেন। একধারের ঠোঁট ঘৃণাভরে একটু তুলে নোংরা কালো কটি দাঁত বার করে বললেন, আপনি কি বিলেত গিয়ে দেখে এসেছেন? ওদের বিজ্ঞাপন পর্যন্ত তো দৌড়। ওরা সব ধর্মপুত্র যুধিষ্ঠির। সব ছ্যাঁকা সত্যি কথাগুলি আপনার মতো ভক্তদের জন্য লিখে রেখেছে। বেদ মিথ্যে হবে, তবু বিলেতে ছাপা বিজ্ঞাপন সে কি কখনো মিথ্যে হতে পারে? রাম, সিগারেট আমি খাই না, সে কথা জানিয়ে তখন আর লাভ নেই। তর্ক অনেক দূর চলতো হয়তো, কিন্তু ছেলেগুলো হুড়হুড় করে ঘরে এসে ঢুকে পড়ল। স্যার, টিফিনের ঘন্টা হয়ে গেছে স্যার, তবু ফোনে ঘন্টা বাজাতে দিচ্ছে না স্যার। হাঁপাতে হাঁপাতে নালিশটুকু শেষ করে ছেলেরা একটা ভয়ঙ্কর কিছু প্রতিবিধানের আশায় সমস্ত মাস্টারদের মুখের দিকে চেয়ে হাঁ করে রইল। থার্ড পণ্ডিত মশাই দেহের তুলনায় অত্যন্ত অপরিসর একটি বেঞ্চের উপর শুয়ে এতক্ষণ নাক ডাকিয়ে একটু বিশ্রাম করে নিচ্ছিলেন। এখন স্থূল দেহবার অতি কষ্টে তুলে চোখ রগড়ে বললেন, সব হাড় ভেঙে দেবো, বাজি কোথাকার, গোলমাল কিসের রে? তারপর আবেষ্টনটা স্মরণ হওয়ায় আমাদের দিকে চেয়ে
একটু লজ্জার হাসি হেসে বললেন, কি হয়েছে, এ ঘরে কেন? ছেলেগুলো এবার সমস্বরে পূর্বের নালিশের পুনরাবৃত্তি করল। কই ঘন্টা কোথায় দেখি, চল। ফোনের কাছে স্যার, চল, ফোনের পিঠের আর চামড়া থাকবে না। এসব কাজে থার্ড পণ্ডিত মশাইয়ের উৎসাহই বেশি। স্থূল শিথিল দেহের সমস্ত মাংসপেশি অতি পদভরে নাচিয়ে তিনি ছেলের দলের সঙ্গে বেরিয়ে গেলেন। ফনে স্কুলের দুর্দান্ত বিভীষিকা। প্রতিদিন সে স্কুলের একঘেয়ে ইতিহাসে একটি বিপ্লবের সৃষ্টি করে। সবাই পেছনে গেলেন। দেখা গেল ঘণ্টাটা টেবিলের ওপর যথাস্থানেই আছে, শুধু ফোনের কোনো চিহ্ন নেই, এবং টিফিনের ছুটি মিনিট 15 আগে শেষ হবার কথা। কটা ছেলে স্বেচ্ছা প্রণোদিত হয়ে চারিদিক খুঁজে এসে হাঁপাতে হাঁপাতে খবর দিলে, স্যার ফোনে দেয়াল টপকে পালিয়েছে, বইগুলো স্যার ফেলে গেছে কিন্তু। ও, থার্ড পণ্ডিত মশাইয়ের বৃহৎ মুষ্টির গাঁটটা খেয়ে নীরবে ক্লাস গেল। ঘণ্টা বাজল। মৌচাকের মতো গুঞ্জনের সঙ্গে স্কুলের কাজ আরম্ভ হলো। শহরতলির সামান্য বাংলা স্কুল। শহরতলিটিও প্রাচীন ও দরিদ্র। যে নগণ্য পাকা বাড়িগুলি এখনো তার গৌরব রক্ষা করে, তাদের সবারই অতি জীর্ণদশা। রাস্তাগুলি অপরিসর ও অপরিষ্কার, এবং তারই ধুলোর ওপর দিয়ে প্রতিদিন সেখানকার তথাকথিত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায় অতি কষ্টে করুণ সহিষ্ণুতার সঙ্গে নগ্ন দারিদ্র্যকে নামমাত্র আবরণে ঢাকবার কঠিন চেষ্টায় যাতায়াত করে। প্রতিদিন 10:30টায় ভাঙা স্কুল বাড়ির আলোক বিরল 5টি ঘরে তাদেরই শখানে ক্ষীণদেহ পুত্র পৌত্র জীর্ণমলিন বেশে মানুষের বহুযুগ সঞ্চিত জ্ঞান ও বিদ্যার উত্তরাধিকার গ্রহণের উপযুক্ত হবার আশায় এসে জড়ো হয়। স্কুলের হেডমাস্টার, 15 দিন হলো কাজে ঢুকেছি। বাড়িতে মামা বলেন, এখন কাজে ঢুকেছিস থাক, নেই মামার চেয়ে কানা মামা ভালো, কিন্তু চারিধারে নজর যেন ঠিক থাকে। যত পারিস অ্যাপ্লিকেশন করে যাবি। স্টেটসম্যান রোজ পড়িস তো? চুপ করে থাকি। মামা আরও বলেন, 7 করে কেউ কি আর মাস্টারি করে? বলে 10 বছর মাস্টারি করলে গরু হয়, 20 বছরে গাধা। ছেলে ঠেঙিয়ে ঠেঙিয়ে মাথা খারাপ হয়ে যাবে। 5 বছর মাস্টারি করলে শুনেলে মার্চেন্ট অফিসে ঢুকতেই দেয় না। মামার সব কথা কানে যায় না। অনেক সুবৃহৎ আশা ও কল্পনা মনকে অধিকার করে থাকে। স্ত্রী ভাতের থালা রেখে বাতাস করতে করতে হয়তো বলে, কিন্তু মাইনে যে বড় কম, চলবে তো? এবার মুখ খোলে। আজকের বাজারে চাকরি করলে কি এর চেয়ে ভালো করে চলতো? বেলা 10টা থেকে রাত 7টা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খেটে সাহেবের গালাগাল হজম করে না হয় আর কটা টাকা বেশি পেতাম। সে না হয় কেমিক্যালের চুড়ি পরতে, আর এ না হয় কাঁচের চুড়ি পরবে। এ কি তার চেয়ে খুব খারাপ বলা চলে? বলতে বলতে খাওয়া থামিয়ে উত্তেজিত হয়ে উঠি। উমা তাড়াতাড়ি সাগ্রহে মাথা নেড়ে মতে সায় দেয়। আরও উত্তেজিত হয়ে বলি, এ কত বড় সম্মানের কাজ, নিশ্চয়ই তুমি কিন্তু মোটে খাচ্ছ না। ও চচ্চড়ি আবার ফেলে রাখলে কেন? এই যে খাই। তাড়াতাড়ি কয়েক গ্রাস মুখে তুলে গিলে ফেলে বলি, শুধু সম্মান? এ কত বড় কাজ বলো দেখি। কেরানিগিরির সঙ্গে এর তুলনা হয়? না খেতে পেয়ে মরলেও যে এতে সান্ত্বনা থাকবে, কিছু করে মরলাম। এ তো আর মামা যা বোঝে সেই ছেলে ঠ্যাঙানো নয়। মানুষ জাতটাকে গড়ে তোলবার ভার আমাদের ওপর, তা জানো? প্রাণ দিয়ে করলে এর চেয়ে বড়, এর চেয়ে শক্ত কাজ আর আছে? বিলেতে তুমি যা বললে বুঝবে, শুধু কি করে শেখানো উচিত তাই ঠিক করবার জন্যে কত লোক জীবনপাত করছে। এ তো মাটি কাঠ পাথর নিয়ে কাজ নয়, আসল মানুষ নিয়ে কাজ। ও সেই তোমার আনা ওলটা বুঝেছ না? খুব তো তেঁতুল দিয়ে একবার সেদ্ধ করে ফেলেছি, আর বোধহয় লাগবে না। লাগছে কি? না, বেশ লাগছে। তবু লাগছে? বিরক্ত হয়ে বলি, আর কিছু তো বোঝো না, বাংলাটাও কেউ বুঝতে নেই। বেশ লাগছে মানে ভালো লাগছে। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার
ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।